একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, এটা কি আসলে ঠিক নাকি পুরোটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রিত, বা এই যে দুজনের একটা আলাদা লবি বা দ্বৈরথ এটা পুরোটাই সাজানো গট আপ, কোনটা? দেখো সোনালী, সেদিনও হয়তো আমি বেঁচে থাকবো, অবশ্যই বেঁচে থাকবো। আমি ওই দিনটার জন্য অপেক্ষায় আছি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মার খাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় কথাটা বলছি, এত বড় অন রেকর্ড, অন রেকর্ড আমি বলছি, অন রেকর্ড আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মার খাবে। এটা কেন মনে হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মুকুল রায় কয়েকদিন আগে মারা গেছে। মুকুল রায় তো আজকে মানে এই কয়েকদিন আগে মুকুল রায় মারা যায়নি। মুকুল রায় সেদিনই মারা গেছিলেন যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে থাপ্পড় মেরেছিল। মুকুল রায়কে থাপ্পড় মেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুকুল রায় যখন নাচছিলেন, যার কথাতে মেরেছিলেন তার নাম রতন মুখার্জি। এখন রতন অস্বীকার করতে পারে। তাহলে দলের মধ্যে এই সমস্ত পুরনো সৈনিকদেরকে অপমান করার ছাড়পত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দিচ্ছে। আমি তো অভিষেককে কোনোদিনও গালাগালি দিই না। অভিষেকের তো গালাগালি দিলে সে যার নাম করে গালাগালি দেবো, ও তো ভাই বোনের বাচ্চা। তুই বুঝতে পারছো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো বোন লতা ব্যানার্জি। তখন ব্যানার্জি ছিল না, তখন মুখার্জি ছিল। মানে কি বরাবরই কি দিদি একটা মানে পুরোটাই হচ্ছে আশপাশটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারাই রয়েছেন প্রত্যেকটা মুহূর্ত তিনি কন্ট্রোল করতে চান। এটা কি বরাবরই নেচার ছিল? তাহলে সেখান থেকে সেই কক্ষপথ থেকে তুমি ছিটকে গেলে কি করে শেষ অবধি? ওই যে আমি 4 বার এমএলএ ছিলাম তো, 5 বার জিতলেই আমি জ্যোতিবাবু রেকর্ড স্পর্শ করে ফেলতাম। দিদি চান যে দিদি সব রেকর্ড ভাঙবে, কাউকে আর রেকর্ড ভাঙতে দেবে না। আমাকে যেদিন টিকিট দেওয়া না হলো, আমাকে সুব্রত বক্সি, মানে আমি তো আগে তৃণমূল করতাম, আমাকে ফোন করে বললেন একবার আসবি ওস্তাদ। বক্সিদা আমাকে ভালোবেসে ওস্তাদ বলে রাখতেন। হ্যাঁ বক্সিদা, কোথায় যেতে হবে বলো? বলে আমার ভবানীপুরের বাড়িতে। গেলাম, গিয়ে দেখি বক্সিদা খুব কাঁদছেন। তখন আমি, বক্সিদা তুমি কাঁদছো? বলে এবার হয়তো তোকে টিকিট দেওয়া যাচ্ছে না। কেন বক্সিদা, আমার কি অপরাধ? আমি তো দলের জন্য নিজেকে নিঃশেষ করে দিয়েছি, তুমি বল আমার কোথায় খামতি আছে? তখন বক্সিদা শুধু বললেন যে সেই যে ভাইপো, ভাইপোর সঙ্গে আমি তোর মায়ের মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় সেটা বক্সিদা খুলে বললেন না, খুব কাঁদলেন। বললেন যে বক্সিদা খুব জগন্নাথ ভক্ত। আমি বক্সিদা একসঙ্গে জগন্নাথ ধামে পুরীতে গেছি। বক্সিদার আলাদা পান না, আমার আলাদা পান না। বক্সিদা বললেন আমি জগন্নাথের নামে শপথ করে বলছি, শপথ, যদি তোকে টিকিট না দেওয়া হয় আমি মমতা দিকে দিয়ে তোকে একটা ফোন করাবো। আমি তো সারা রাত জেগে বসে আছি। আমাকে তারপর সে ফোন এলো না, টিকিটও এলো না, ফোনও এলো না। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যারা সৈনিক তাদেরকে সরিয়ে দিতে? এটা কি মানে ঠান্ডা মাথাতেই চান? আপনারা কি বুঝতে পারেন এগুলো? কখনো বুঝতে পেরেছিল এগুলো? ওই যে আমি আগে বুঝতে পারলাম, আমাকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে যেদিন বলা হলো, সেদিন শওকত মোল্লা ছিল। শওকত মোল্লাকে আমার ঘাড়ের ওপর বসিয়ে দেওয়া হলো অবজারভার বলে। শওকত মোল্লা তো তৃণমূলটা করেনি, শওকত মোল্লা সিপিএম করতো। রেজ্জাক মোল্লা বলতো যে সোনালি না দিদিভাই, আমার লগে থাকলে শওকত চোর, আর তোমাদের লগে থাকলে শওকত সাধু। সে তো সেই অর্থে দেখতে গেলে ব্রাত্য বসুও কি তৃণমূল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, বা দোলা সেন বা পূর্ণেন্দু বসু, কেউ এরা কি তৃণমূল করেছে কখনো, না কংগ্রেস করেছে? এরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে দিদি? এরা তো মাওবাদী। সুব্রত মুখার্জি তো মুখে কিছু আটকাতো না, তিনি বলতেন মমতা বেদের মেয়ে জ্যোৎস্না, আর মমতা নিজের কাপড় ছিঁড়ে পড়ে। এখন বুঝতে পারি সুব্রতদা কি কথা বলে গেছে। সুব্রত তো আজকে অতীত, সুব্রতদা কি কথা বলে গেছে। তার মানে বাকি যেটুকু বাইরে থেকে দেখি, যে গরিবী, যেটা তুমি বললে যে আমি কত গরিব, বা এই যে হাওয়াই চটি বা সাদা শাড়ি বা কোনো শুরুর দিকে ছেঁড়া শাড়ি, এইটা মানে একটা উনি চাইছিলেন ইমেজ তৈরি করতে, প্রহসনও বটে। তাহলে মানে টালির চাল, মানে তাহলে ওপর থেকে টালির চাল, মানে ভেতরে সেরকম কিছু নেই? ভেতরে সব ঘরেই এসি। দিদি আমার বাড়িতে এসির হাওয়া খেতে এসছে, দিদি সব ঘরে এসি। দিদি বললেন যে তুই তোর ঘরে এসি লাগালি, আমার মায়ের ঘরে এসি নেই। আমি দিদি মাসিমার তো অবশ্যই এসি দরকার, মাসিমার বয়স হয়েছে। তারপরে ওখানেও এসি লাগালো, এবং সেটা কিন্তু দিদি লাগালো, দিদির কোনো ভাই না। মাসিমা বলতো সোনালি, আমার বলতে চোখে জল চলে আসে, মমতা আমার ছেলেদের দুটোই। দেখো কিছু ভালো কাজ তো করেছে, না হলে সে এত খ্যাতি শিরে থাকতে পারে না। মা দয়াময়ীর সামনে বসে রয়েছে আমরা সিঁড়িতে কথা বলতে বলতে, এখনো মনে হয় কি নির্বাচনে লড়বে? হ্যাঁ, নির্বাচন অবশ্যই লড়বে, যদি বিজেপি আমাকে যোগ্য মনে করে। কোথা থেকে? ভবানীপুর থেকে। ভবানীপুর? হ্যাঁ, ভবানীপুর থেকে মমতাদের বিরুদ্ধে লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ।
নেইটা কেন, এত রাগ কেন? রাগ না, এটা একটা অভিমান। 32 বছর আমি ছিলাম তো তার সঙ্গে। দিদি আমাকে নিজের বোন না মনে করলো, আমি দিদিকে নিজের দিদি মনে করি। কেন আমাকে টিকিট দেওয়া হলো না? আমার তো কোনো অপরাধ ছিল না। তাহলে তুমি দলটা ছাড়তে গেলে কেন? তুমি দিদির সঙ্গে থেকে যেতে পারতে। কেন আমার টিকিট দেওয়া হলো না? মানে তোমার সবথেকে খারাপ লাগার জায়গাটাই যে আমি পাশে রইলাম, সারা জীবন দিলাম, এবং হচ্ছে এখান থেকে দল থেকে তেমন কিছু আয় করিনি। দল না, থেকে যে কিচ্ছু লুটে করিনি। নেওয়া, না, ফায়দা কিচ্ছু নেওয়া, সেসব কিছুই হয়নি। আমার হাজবেন্ড এখানকার কাউন্সিলর ছিলেন, এই ওয়ার্ডটাকে মহিলা করে দেওয়া হলো। আমি তো কেঁদেছিলাম, হাজবেন্ড তো কাঁদতেও পারেনি, হাজবেন্ড ফুপিয়েছে। সেই ফোপানো তো আমি দেখেছি আর আমার মেয়ে দেখেছে, আর তো কেউ দেখেনি। আমার মেয়ে ওই জন্য বলে, মা তুমি কিন্তু আমাকে একদম তৃণমূল কংগ্রেস করতে বলবে, একদম মমতা দিদি করতে বলবে। কেন রে বাবা? না তোমাকে কাঁদিয়েছে মমতা দিদি, আমি তো আর তৃণমূল কংগ্রেস করবোই না। তাহলে তুই কি করবি? তুই তো একটা পার্টি করবি। বলে আমি বিজেপি করবো। একটা বাচ্চার ওর যেহেতু মা বাবার কষ্টটা দেখেছে, সেই জায়গা থেকে ওর মনে হচ্ছে এটা উল্টো দিকে কিছু যাবো। ও তো তৃণমূল করবেই না। বলে কোনোদিনও তুমি আমাকে তৃণমূল করতে পারো না, মমতা দিদি করতে পারো না। মমতা দিদি তোমার এত শরীর এখন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।